আসসালামু আলাইকুম। বিদেশি গণমাধ্যম তো বটেই, এমনকি ভারতীয় গণমাধ্যম যেটি বলছে যে আসামে শত শত ভারতীয়কে বিদেশি বলে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। মুম্বাই ভিত্তিক সিজেপির প্রতিবেদন। দর্শক বোঝেন অবস্থা, যে ওখানে আসামের যেই শাসক গোষ্ঠী এরা হচ্ছে বিজেপির। যেখানেই বিজেপি সেখানেই মুসলমান বিরোধী এবং বাংলা ভাষাভাষী বিরোধী। এই হচ্ছে দর্শক পরিস্থিতি। এখানে যে রিপোর্টটা কলকাতা থেকে এসছে, প্রথম আলো প্রকাশ করেছে, তাতে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যে হাজার হাজার দরিদ্র, এর আগে আমি বলছি যে দরিদ্র নিরন্ন একেবারে ছিন্নমূল মানুষকে টার্গেট করছে ভারত। প্রধানত শ্রমিক শ্রেণীর মানুষ নিদ্রাহীন রাত কাটাচ্ছে, কারণ শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভারতের মুম্বাইয়ের নাগরিক সমাজের সংস্থা সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিসের প্রকাশিত এক দীর্ঘ প্রতিবেদনে এসব কথা উঠে এসছে। সাংবাদিক, আইনজীবী এবং মানবাধিকার কর্মী তিস্তা সেতেলবাদের এই সংস্থা জানিয়েছে, আসামের ৩৩ জেলার সর্বত্রই নির্দিষ্টভাবে চিহ্নিত করে নারী, শিশু ও পুরুষদের বেআইনিভাবে আটক করে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। তবে গত রোববার ওইসব ভারতীয় নাগরিকের অনেককে বাংলাদেশ থেকে পুশ ব্যাক করানো হয়েছে বলেও সিজেপির এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আসামে অন্তত ৬ জন নারীর সাক্ষাৎকার নিয়েছে এই সংস্থাটি। সিজেপির প্রতিবেদনে যে ৬ নারীর সাক্ষাৎকার প্রকাশ হয়েছে তারা হলেন হাজেরা খাতুন, সোনা বানু, রহিমা বেগম, জাহানারা বেগম, আসিফা বেগম এবং সাহেরা খাতুন। এটা হলো একটা ধর্ম বিদ্বেষী কর্মকাণ্ড। কোনো দেখেন হিন্দু নারী নেই, যতগুলো নাম বললাম সব হচ্ছে মুসলমান এবং বাংলা ভাষা। এইটা ভারতের এই জাতিগোষ্ঠীর মধ্যে যারা মুসলমান এবং বাংলা ভাষায় কথা বলে তারা এখন ভিকটিম এবং তারা টার্গেটেড। জানি না কেন রাজনৈতিক দলগুলো এটা নিয়ে সোচ্চার হচ্ছে না ভারতের। এই প্রতিবেদন তৈরিতে আসামের বেশ কিছু সাংবাদিক, সমাজকর্মী অংশ নিয়েছেন বলেও জানা গেছে। সিজেপির প্রতিবেদনে বলা হয়েছে, গত 23শে মে থেকে হঠাৎ করে রাজ্যের ৩৩টি জেলায় পুলিশি অভিযান শুরু হয় এবং কোনো নথিভুক্ত মামলা, নোটিশ বা আইনি যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই প্রায় ৩০০ মানুষকে আটক করা হয়। সাংবিধানিক এবং আইনি নিয়ম লঙ্ঘন করে বন্দীদের অবস্থান সম্পর্কে পরিবার এবং আইনজীবীদের কোনো তথ্য দেওয়া হয়নি। যদিও প্রায় ১৫০ জনকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে, তবে অসমর্থিত প্রতিবেদনগুলো বলছে নাগরিকত্ব প্রমাণ করার জন্য এখনো আদালতে লড়ছেন এমন ১৪৫ জনকে জোর করে সীমান্তের ওপারে নোম্যান্স ল্যান্ডে ঠেলে দেওয়া হয়েছে। কি বলবেন? আর মিয়ানমারের শাসক গোষ্ঠীর কথা বলে লাভ কি, বা ট্রাম্পের এই কর্মকাণ্ডের নিন্দা করে লাভ কি? এখন মোদির এই কর্মকাণ্ড তো এদের বর্বরতা বা নিষ্ঠুরতাকেও হার মানাচ্ছে। সিজেপির প্রতিবেদনে বলা হচ্ছে, এসব ব্যক্তির মধ্যে যারা আছেন তাদের মধ্যে অনেককে আইনি ট্রাইব্যুনালে বিদেশি ঘোষণা করেছে, আবার এমন অনেকে আছে যারা জামিনে মুক্তি পেয়েছেন বা যারা নাগরিকত্ব প্রমাণের উদ্দেশ্যে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদেরকেও ঠেলে পাঠানো হয়েছে। অথচ এদের অন্য দেশে ঠেলে দেওয়া হলো কোনো আনুষ্ঠানিক নির্বাসন বিষয়ক আদেশ বা দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তি প্রকাশ না করে। বাংলাদেশ বলেছে যে এইভাবে পুশিন চলতে পারে না, পুশিন হবে যৌথ, দুই দেশের যৌথ, তারা পরীক্ষা নিরীক্ষা করবে, তারপর নিশ্চিত হবে যে যদি বাংলাদেশের নাগরিক হয় বাংলাদেশে আসবে, আর ভারত রইলে ভারতে চলে যাবে। ফলে এইসব ব্যক্তির পরিবার চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। বরপেটা জেলার ভাল্লুকি গ্রামের মানসের আলীর স্ত্রী 60 বছরের বেশি হাজেরা খাতুনকে বেআইনিভাবে জোর করে গত 25শে মে আসাম পুলিশ আটক করে বলে অভিযোগ উঠেছে। অতীতেও তাকে একবার আটক করা হয়েছিল এবং তার মামলা এখনো গুয়াহাটি হাইকোর্টে চলছে। তিনি বর্তমানে জামিনে আছেন। এরপরও হাজেরার পরিবারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তাকে আটক করা হয়। ফলে চরম উৎকণ্ঠায় ভুগে তার পরিবার নানা জায়গায় হাজেরার খোঁজ করতে শুরু করেন, কিন্তু ডায়াবেটিক্স রোগে আক্রান্ত এই নারীর কোনো সংবাদ তার পরিবার পায়নি বলে সিজেপির সংবাদকর্মী এবং সাংবাদিক নন্দ ঘোষ এবং আইনজীবী অভিজিৎ চৌধুরী জানিয়েছেন। হাজেরা মে মাসের শেষে বাসায় ফেরার পর তার সঙ্গে সিজেপির প্রতিনিধিরা কথা বলেন। কি ভয়ঙ্কর!
পরিস্থিতি দেখেন, এক ধরনের গুমের মতন অবস্থা। হাজেরার সঙ্গে কথা বলে জানা যায় তার মতো আরো অনেককে 3-4টি বাসে করে বরপেটা জেলা থেকে 91 কিলোমিটার দূরে মাটিয়া বন্দি শিবিরে নিয়ে যাওয়া হয়। সিজিবির প্রতিনিধিদের হাজেরা বলেন, সারা দিন রাত না খেয়ে ওই সময়টা কাটাতে হয়েছে। পরের দিন সকাল 10টার দিকে আমরা তখনও বাসে বসে আছি, আমাদের বের করে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে আমাদের সামান্য ভাত দেওয়া হয়। আহারে, এই হচ্ছে ভারতের চিত্র। আমরা খুব ভয় পেয়েছিলাম, আমরা ঠিক মতো খেতেও পারিনি। এরপর আমরা ভেবেছিলাম যে ঘরে আমরা ছিলাম সেখানে কিছুক্ষণ হয়তো বসতে দেওয়া হবে, কিন্তু আমরা বসার সঙ্গে সঙ্গে আমাদের ডাকা হয় এবং বলে আমাদের ছবি তোলা হবে। হাজেরা বলেন, এরপর আমাদের হাতে কিছু বাংলাদেশি টাকা দিয়ে সীমান্তে নেওয়া হয়। সেখানে বাস থেকে নামিয়ে বলা হয় নিজেদের মধ্যে কোনো কথা না বলতে। আমরা চূড়ান্ত অসহায় বোধ করতে শুরু করি। সেখানে সীমান্ত সংলগ্ন এলাকায় আমাদের ছেড়ে দেওয়া হয় এবং আমাদের বাধ্য করা হয় সারা রাত অভুক্ত অবস্থায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে। এরপর সকালে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি হাজেরা এবং তার দলকে জিজ্ঞাসাবাদ করে তারা কেন বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছেন। তাদের সেখানেই রেখে দুই পক্ষের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলাপ আলোচনা শুরু হয়, যা তা চলতে থাকে। হাজেরা বলেন, দুই দিক থেকে আমাদের একবার এদিকে আরেকবার ওইদিকে নেওয়া হয়। পুলিশের মধ্যে আলোচনা চলতেই থাকে, কিন্তু আমাদের কি হবে সে বিষয়ে কোনো সমাধানের সূত্র খুঁজে পাওয়া যায়নি। দেখেন, মানে ভারতীয় পুলিশ এদিকে ঠেলতেছে আর বাংলাদেশের এরা ওইদিকে ঠেলতেছে। এই হচ্ছে মানবতা। আরো বলেন, খায়রুল ইসলাম নামে একজন স্কুল শিক্ষক তাদের উপরে এবং বিশেষত নারীদের উপর এই ধরনের অত্যাচারের বিরুদ্ধে সরব হওয়ায় তাকে এমন মারধর করা হয় যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। একটা সময় পর হাজেরা এবং তার দলকে কেউ বাধা না দেওয়ায় তারা ভারতের দিকে হাঁটতে শুরু করেন। এভাবে তারা সীমান্ত অঞ্চল থেকে বরপেটা জেলার উদ্দেশ্যে রওনা দেন। হাজেরার এক ছেলে সিজিপির প্রতিবেদককে বলেন, 31শে মে রাত 11টার দিকে আমরা খবর পাই আমার মা এবং সোনাবানু নামের এক নারী গোয়ালপাড়া জেলার মহাসড়কে অবস্থান করছেন। তখন আমি জব্বার ভাইকে নিয়ে যাই এবং মাকে উদ্ধার করি। এই যদি চিত্র হয় তাহলে আপনি কোন বর্বর দেশের সাথে ভারতের তুলনা করবেন? দর্শক, এই বিচারে ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।